প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী দিদারুল করিম। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি। শুরুতেই আপনাকে জানাচ্ছি আজকে যেহেতু মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস, আপনাকে জানাচ্ছি এই মহান মে দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা, সেই সাথে শুভেচ্ছা পৃথিবীর সকল মেহনতি মানুষ যারা আজকের এই দিনে শহীদ হয়েছিলেন, তারা সহ পৃথিবীর সমস্ত শ্রমজীবী মানুষকে আমাদের প্রাণ ঢালা অভিনন্দন এবং রক্তিম সালাম। অবশ্যই তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই যে শ্রমিকদেরকে নিয়ে আসলে আজকের এই দিবস এবং তাদের অনেক রকম মানে তাদের প্রাণের বিনিময়ে আজকে আমরা হয়তো এই দিনটি পেয়েছি। 1886 সালে এই যুদ্ধ বা সংগ্রামটা শুরু হয়েছিল, আজও কিন্তু সেই সংগ্রামটা চলছে শ্রমিকদের। আপনি একজন সাংস্কৃতিক কর্মী, সেই জায়গা থেকে বর্তমান সময়ে শ্রমিকদের প্রতি যা হচ্ছে সেই জায়গাতে আপনি আসলে কিভাবে দেখেন বিষয়টিকে? না, আসলে 1886-র যে শিকাগোতে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনটার ফল যে আমরা একেবারে শতভাগ পেয়েছি তা কিন্তু নয়। এখনো কিন্তু শ্রমিকরা কিন্তু তাদের অধিকার নিয়ে লড়ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের বাংলাদেশে এখানেও কিন্তু তাদের অধিকার নিয়ে এখনো কিন্তু লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে আসলে আমরা শতভাগ সফল তো হইনি, আরো সময় বাকি শ্রমিকদের ওই অধিকারটা আদায়ের ব্যাপারে। এবং আন্তর্জাতিক মহলে একরকম অবস্থা, বাংলাদেশের অবস্থা যদি চিন্তা করি সেক্ষেত্রে হয়তো আমরা আরো খানিকটা পিছিয়ে আছি। আপনি কি মনে করেন সেক্ষেত্রে? না, তা তো অবশ্যই। দেখেন, আসলে হয়েছে কি যে পৃথিবীর ধর্মটাই যেমন এরকম যে ধনী গরিবের যে বৈষম্য, সেই বৈষম্যটা তো আসলে একেবারে প্রাচীন থেকেই চলে আসছে। সেটার কিন্তু হয়তো ডাইমেনশন চেঞ্জ হয়েছে, কিন্তু আসলে প্রকৃত চিত্র হচ্ছে হলো আসলে কোনো চেঞ্জ হয় নাই। আগের ধনীরা শ্রমিকদের যেমন শোষণ করেই তারা বিত্ত বৈভব প্রথাগত জায়গায় আসলে কোনো পরিবর্তন হয় নাই, শুধু একটু ডাইমেনশনটা একটু চেঞ্জ হয়েছে। শ্রমিকদের মূল বিষয়টা কি যে তারা আসলে কাজ করবে এবং কাজের বিনিময়ে আসলে পারিশ্রমিক পাবে। সব অঙ্গনের মধ্যে সংস্কৃতি খুব অবহেলিত একটি অঙ্গন বলা যেতে পারে। সেক্ষেত্রে সেই কর্মীদের বা সেই যারা অবলীলায় সারাটা দিন আসলে খেটে যাচ্ছে কোনো কিছু পাওয়ার আশা না করে, তাদের অবস্থানটা কোথায় আছে? না, এখন তো আসলে এখন আমি বলবো যে সাংস্কৃতিক কর্মীরা আসলে খুব একটা খারাপ সময় পার করছে। কারণ আমরা তো জানি অনলাইনের যুগ, সেখানে বিভিন্ন ধরনের বাইরের সংস্কৃতি আসছে। সেই ক্ষেত্রে আমরা যে আমাদের দেশের সংস্কৃতির কথা বলি, বাঙালি সংস্কৃতি আসলে আমরা একটু হুমকির মুখে। এবং যারা একটু কি বলবো শুদ্ধ সংস্কৃতি চর্চা করছে, নাটক, থিয়েটার, গান বা নৃত্যের সাথে যুক্ত যারা, এবং আমাদের একেবারে লোক যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কর্মীরা কিন্তু আসলে ভীষণভাবে অবহেলিত। যেখানে আসলে সরকারি যে পৃষ্ঠপোষকতার দরকার ছিল সেইটা কিন্তু খুব বেশি বাড়ে নাই। তো আমি বলবো যে এখনো সময় আছে যে আসলে আমাদের এই সংস্কৃতি কর্মী যারা আসলে দিনরাত কোনো কিছুর বিনিময়ে আশা না করেই কাজ করে যাচ্ছে, তাদের দিকে একটু নজর দেয়া। সেটাই। আপনি সংস্কৃতির সাথে জড়িত কবে থেকে বা কিভাবে? আমি সংস্কৃতির সাথে জড়িত আসলে আমি পারিবারিকভাবেই শিল্প সংস্কৃতির সাথে জড়িত। আমার বড় ভাই, আমার বোন গান করতেন, আমার বাবা গান খুবই পছন্দ করতেন। তো তখন আমি ছোটবেলায় ফুলকি নামে একটি অর্গানাইজেশন ছিল ফরিদপুরে, আমার জেলা ফরিদপুর বাড়ি। তো ওইখানে আমার বাবার হাত ধরেই যাওয়া, পরবর্তীতে আমার বড় ভাইয়ের হাত ধরে আমি খেলাঘরে যুক্ত হয়েছি। খেলাঘর সারা বাংলাদেশে তখন ছিল। খেলাঘরের পরে উদীচিতে যুক্ত হয়েছি। এইভাবেই সাংস্কৃতিক কর্মকাণ্ড। মানে সাংস্কৃতিক পরিমণ্ডলে কি আপনি ঢাকার পরিবেশেই বেড়ে উঠেছেন? না, আমি আমার জেলা শহরে, আমার ফরিদপুরে, ওইটাই আমার জন্মস্থান। ওইখানে আমি আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তারপরে এই যে আপনার গানের চর্চা, এটা আসলে ঢাকার সাথে কিভাবে যুক্ত হলো বা কবে থেকে? এটা হচ্ছে যেহেতু কর্মের কারণে পড়াশোনা শেষ করে ঢাকাতে আসতেই হয়। গান বাজনা এবং থিয়েটার যেহেতু পড়তাম আমার জেলা শহরে,
তো পরবর্তীতে যেহেতু উদীচী সারা বাংলাদেশেই আছে এবং আপনারা জানেন যে উদীচী সংগঠনটা দেশের বাইরেও আছে, তো সেইভাবেই উদীচীর সাথে যুক্ত হওয়া। পরবর্তীতে আমার বড় ভাই উনি একজন সঙ্গীত শিল্পী এবং ছায়ানটের শিক্ষক, ওনার হাত ধরে ছায়ানটে ভর্তি হওয়া, তারপরে ছায়ানট সম্পূর্ণ করা। আমি ছায়ানটের নজরুল সঙ্গীত বিভাগে আমার সঙ্গীতের যে শেখা ওটা সম্পূর্ণ করেছি এবং তারপরে এই সংস্কৃতির সাথেই যুক্ত আছি। গানের সাথেই সেই যে মানে ছোটবেলা থেকে শুরু হয়েছে, তারপর এখন পর্যন্ত গানের সাথে। শুধুমাত্র যে গানের সাথে তা না, সাংগঠনিক কাজবাজও করি, যেহেতু আমি উদীচীর সাথে যুক্ত। ওইভাবে সময় দিতে পারি না জবের কারণে, কিন্তু মনে প্রাণে একজন সাংস্কৃতিক কর্মী নিজেকে বলতে পারলে আসলে আমার খুব ভালো লাগে। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু গানের মানুষ, একটি গান শুনবো আমরা এখন? হ্যাঁ, মে দিবসের যেহেতু আজকে মে দিবস, আমরা একটা মে দিবসের একটা গান কিছুটা একটু শুনতে পারি। 1886 পহেলা মে শিকাগোর হেমার্কেটে মজুরের তাজা খুনে ভিজে গেল খোলা রাজপথ। প্রথম শহীদ হলো মজুর। লাল সালাম লাল সালাম রক্তে ধোয়া মে তোমায় সালাম। লাল সালাম লাল সালাম রক্তে ধোয়া মে তোমায় সালাম। শোষকের শৃঙ্খলে প্রথম দিয়েছে ওরা টান। মালিকের মুনাফায় প্রথম হেনেছে পদাঘাত। শোষকের শৃঙ্খলে প্রথম দিয়েছে ওরা টান। মালিকের মুনাফায় প্রথম হেনেছে পদাঘাত। ওরা পৃথিবীর মেহনতি মজদুর। ওরা মজদুর দুনিয়ার সূর্য। ওরা মজদুর দুনিয়ার সূর্য। ওরা সত্য, ওরা ধন্য। ওরা সত্য, ওরা ধন্য। ওরা বিপ্লবী পৃথিবীর মন্ত্র। লং লিভ রেভলিউশন, লং লিভ লং লিভ লং লিভ রেভলিউশন। Long live, long live, long live revolution. Long live, long live, long live revolution. Long live, long live, লাল সালাম লাল সালাম রক্তে ধোয়া মে তোমায় সালাম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা তো গণজাগরণ সঙ্গীত। নিঃসন্দেহে। এটা নিয়ে কোথাও পারফর্ম করা হয়েছে? না, এটা তো আমরা জাগরণের অ্যালবামে এটা গানটা রেকর্ড করা হয়েছে, যেখানে বাংলাদেশ এবং ভারতের সব শিল্পীরা মিলে কোরাস করেছে গানটি। এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে বর্তমানে আপনার কেমন ব্যস্ত সময় যাচ্ছে, বা গান নিয়ে কোথায় কোথায় কি কি ধরনের ব্যস্ততা আছে? ব্যস্ততা বলতে হচ্ছিল আপাতত আমার কর্মস্থল নিয়ে একটু ব্যস্ততা একটু বেশি। তারপরে গান বাজনা নিয়ে হলো আমার রিসেন্ট একটা অ্যালবাম বেরিয়েছে এবং নতুন দুটো গানের কাজ চলছে। আগামী মাসেই রেকর্ডটা সম্পন্ন হবে। আর সাংগঠনিক কাজ তো টুকটাক চলছে। আমরা আমাদের রিসেন্ট আমরা কিছু গণসঙ্গীত যারা করেছি, এই কয়েকজন শিল্পী মিলে আমরা চেষ্টা করছি একটা নতুন একটা সংগঠন, একটা গানের একটা জায়গা তৈরি করার জন্য। আচ্ছা, ইতিমধ্যে আমরা অনেক গণসঙ্গীত করব। গণসঙ্গীতটা মেন থাকবে, কিন্তু অন্যান্য বাংলা গানও করব। সেখানে লোকগীতি থাকতে পারে, নজরুল রবীন্দ্রসঙ্গীতও থাকতে পারে। তো এবং আমরা সংগঠনটির নামও ইতিমধ্যে ঠিক করে ফেলেছি, গানের মিছিল। তো আশা করি যে আগামী মাস থেকে আমরা ভীষণ ভালো একটি উদ্যোগ। গণসঙ্গীতের কথা যদি বলি, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণসঙ্গীতের অবদান আসলে অনস্বীকার্য। ওটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং যতগুলো আসলে খুব ক্রাইসিস সময় এসেছে আমাদের দেশের জন্য, সেখানে গণসঙ্গীতের অনেক বড় একটি ভূমিকা আছে। বর্তমান সময়ে গণসঙ্গীতের অবস্থান যদি জানতে চাই, বা আসলে সেই গণসঙ্গীতটাকে আমরা আসলে কতটুকু মূল্যায়ন করছি, সেটা আসলে কতটুকু চর্চা করছি, নতুনদের মধ্যে আগ্রহটা কেমন? আসলে বর্তমানে গণসঙ্গীত চর্চা হচ্ছে না।
সেটারও একটা কারণ আছে। কারণটা হলো যে আসলে মানুষ যখন ক্রাইসিস তৈরি হয়, সমাজে যখন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, গণসংগীতটা কিন্তু আসলে ওই সমস্যাকে ঘিরেই তৈরি হয়। যেমন আমাদের 52 ভাষা আন্দোলনের যে গানগুলো হয়েছে, 69 হয়েছে, 70 হয়েছে, মহান মুক্তিযুদ্ধে গণসংগীত আমাদের একটা বড় একটা ভূমিকা পালন করেছে। কিন্তু আসলে আমরা এখন যেই ক্রাইসিসটাতে যাচ্ছি, সেই ক্রাইসিসে আসলে সেই সমস্যার মধ্যে আমরা কেন যেন গণসংগীতটা হারিয়ে যাচ্ছে। গণসংগীত যারা লিখতেন বা লেখার জন্য যে নতুন গীতিকার, তাদেরকেও আমরা পাচ্ছি না, সুরকারও পাচ্ছি না, এবং গানের জন্য তো আসলে তেমন সংগঠনগুলো সেভাবে ভূমিকা রাখতে পারছে না। যেহেতু আমাদের একটা মন্ত্রণালয় আছে, সাংস্কৃতিক মন্ত্রণালয়, আরও কিছু ভূমিকা আছে, কারণ সমাজে তো কিছু অনিয়ম তো থাকবেই, সেগুলোকে ইয়ে করার জন্য, সেগুলোকে মানুষের ভিতরে শৃঙ্খলার ভিতরে আনার জন্য, মানুষের ভিতরে উদ্বুদ্ধ করার জন্য কিন্তু গান সঙ্গীতটা কিন্তু একটা বড় ভূমিকা। সেই জন্য তো আমরা বলি গণজাগরণের গান। সেটাই। আচ্ছা, নতুনরা তো কেউ আসলে খুব একটা মনে হয় আগ্রহ প্রকাশ করছে না। নতুনরা তো একদমই ভীষণ রকম, আমরা এখন যেটা দেখছি যে এখন সবাই আসলে কভার সং করার ব্যাপারে ভীষণ রকম আগ্রহী, বিদেশি গানের প্রতি ঝোঁক হচ্ছে। আর গণসংগীত তো গাওয়ার জন্য আসলে তেমন নতুন ছেলে মেয়ে আসলে আমরা পাচ্ছি না। আসলে সংগঠনগুলোও চেষ্টা করছে, কিন্তু আসলে কেন যেন আমরা সেই জায়গাটায় আসলে এখানে যশ খ্যাতির একটি বিষয় আছে যে মানে আমি আসলে গণজাগরণ সঙ্গীত করব বা গণসংগীত চর্চা করব, এখান থেকে আমার বেনিফিটটা কি? হ্যাঁ, সবার চিন্তাটা এরকম। একটা সময় ছিল তো ওই চিন্তা ছিল না। আমরা একটা সময় ছিল যে আমি সংগঠন করি, আমি মানুষের জন্য কথা বলতেছি, আমি মানুষের কাছে আমার গানটা নিয়ে যাচ্ছি, সেই গানের মাধ্যমে মানুষ কিছু শিখছে, জানছে, সেইটার যে একটা আকুতি ছিল, সেই আকুতিটা এখনকার ছেলে মেয়েদের ভিতরে আসছে না। সেটা আমার মনে হয় যে আসলে আমাদের সামাজিক এবং পারিপার্শ্বিক পরিস্থিতিটাও এর জন্য দায়ী। আপনার যে জায়গা থেকে বা যে চিন্তা ভাবনা থেকে সাংস্কৃতিক কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলা, সেটার আসলে কতটুকু পূরণ হয়েছে এখন মনে হয়? না, পূরণ তো আসলে হয় না, কারণ আমরা যখন কোনো সংগঠন করি তখন তো একটা আদর্শ নিশ্চয়ই ধারণ করি যে আমি আসলে সমাজের এই মানুষদের জন্য কিছু করতে চাই, এই মানুষদের কথা বলতে চাই। তো সেই জায়গাটা তো আসলে পূরণ হবার নয়। তো আমি যেহেতু একজন গণসংগীত শিল্পী, গণসংগীত করি, সংস্কৃতি কর্মী, তো আমরা তো সংস্কৃতি কর্মীরা তো চাই যে মানুষের সুখ দুঃখ, তাদের ভালো লাগা মন্দ লাগা, সমাজের নিয়ম অনিয়মগুলোকেই আসলে যাতে শৃঙ্খলার ভিতরে আসে সেইটাকে প্রাধান্য দেই। তো সেইখানে তো অনিয়মটা তো রয়েই গেছে। শ্রমজীবী মানুষ তার তো অধিকার নিয়ে এখনো কথা বলছে, ঠিক আছে, কিন্তু সেই অধিকার আসলে কতটুকু প্রাপ্তি হচ্ছে সেটা তো বড় প্রশ্ন। তো সেইখানে তো আমরাও যে তাদের জন্য খুব বেশি করতে পারছি তাও তো না। তো সেখানে তো অপ্রাপ্তি তো রয়েই গেছে এবং হয়তো থাকবেও তাই। এবং সংস্কৃতির ক্ষেত্রেও যেরকম একটা গণসংগীত যেরকম সবার সঙ্গীত, আসলে মানে এটা এমন না যে খুব ক্লাসিফাইড করা বা কোনো শ্রেণী বৈষম্য করা, কিন্তু আমরা যখন এখন সংস্কৃতি চর্চা করছি, আমরা কিন্তু খুব সীমিতভাবে সংস্কৃতি চর্চা করছি। আমরা আগে থেকে চিন্তা করে রাখছি যে আমাদের এই সংস্কৃতি চর্চা আসলে দর্শক কারা। যেমন ধরেন যে কোনো রিক্সা চালক বা যারা শ্রমিক, তাদেরকে কিন্তু আসলে চিন্তা করে আমাদের কাজগুলো করা হয় না। সেই জায়গাতে আসলে কিভাবে আমরা কাজ করতে পারি? আমাদের শ্রমিকদের কিন্তু বিনোদনের জায়গা খুবই কম। তারা দেখা যাচ্ছে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে এখন যেহেতু তার হাতে একটা ডিভাইস আছে, ছোট্ট একটা মোবাইল আছে, মোবাইলে সে একটু গান শুনবে বা ভালো একটা নাটক দেখবে। তো সেই জায়গাটাও কিন্তু দেখেন আমরা কিন্তু তাদেরকেও ওইভাবে তৈরি করতে পারছি না, কারণ সে খুললেই কিন্তু সে ভালো জিনিস পাচ্ছে না। হ্যাঁ, তো আমার মনে হয় যে সেই জায়গাটা আসলে আর একটু নজর দেওয়া উচিত। তাদের জন্য, আমাদের এই শ্রমজীবী মানুষদের জন্য আসলে একটু চিন্তা ভাবনা করা উচিত। তারা যেভাবে একটু সময় করে একটু বিনোদন পায়, সেই তাদের মতো করে একটু আমাদের আসলে কিছু চিন্তা ভাবনা করে কিছু তৈরি করা উচিত। একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, একদম শেষ পর্যায়ে আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাইবো।
একটি গান করি, যে গানটি হলো মহান মুক্তিযুদ্ধে ভীষণ রকম ভূমিকা রেখেছিল আমাদের উদীচী শিল্পী গোষ্ঠীর প্রাক্তন সাধারণ সম্পাদক মাহমুদ সেলিম। উনি 21শে পদক পেয়েছেন। ওনার বিখ্যাত একটি প্রযোজনা ইতিহাস কথা কও, সেই ইতিহাস কথা কওয়ের একটি গান আমার ভীষণ প্রিয়। এই গানটি দিয়ে করছে এবং আমার মনে হয় যে গানটার ভেতরে যেই কথাটা বলা, আকুতি বলা হয়েছে, সেই আকুতিটা এখনো রয়ে গেছে আসলে। ঠিক আছে, আমি গানটা গাই। মাঠে মাঠে সোনালি ধান, আমার হিস্সা নাই সে ধানে, পরের জমি চষলাম জীবন ভর, আমার জমিন কোনখানে, আমার হিস্সা নাই সে ধানে। মাঠে মাঠে সোনালি ধান, পরাণ পাগল করে, কয়দিন পরে সেই ধান যাইব মহাজনের ঘরে রে, আমার হিস্সা নাই সে ধানে, পরের জমি চষলাম জীবন ভর, আমার জমিন কোনখানে, আমার হিস্সা নাই সে ধানে, আমার হিস্সা যায় কোনখানে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, ভীষণ ভালো থাকবেন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এনটিভিকে বিশেষভাবে ধন্যবাদ। আবারও মহান মে দিবসে পৃথিবীর সকল শ্রমজীবী মানুষকে রক্তিম অভিবাদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।